নামটা সুন্দরী, কিন্তু তোমার সাথে যাচ্ছে না। রোদেলা ভ্রু কুঁচকে তার দিকে এগিয়ে এসে বলল, কি বললেন? বললাম একটু হেল্প করো তো। আসলে এই গ্রামের কিছুই আমি চিনি না, তার উপর গাড়িটাও খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ পাবো কি? হ্যাঁ, পাবেন। কিন্তু এই গ্রামে তো প্রায় শেষ সীমানায় আপনি। আর গ্যারেজ পেতে আমাদের এলাকায় যেতে হবে আপনাকে। তোমাদের এলাকা মানে কত দূর? আমার গ্রাম মানে নওগাঁ। এই তো, আর প্রায় মিনিট 10-এর পথ। শিকদার অবাক কণ্ঠে বলল, তোমার বাসা নওগাঁ? হুম। থ্যাঙ্কস গড। আচ্ছা, গাড়িটা পুশ করো তো। কি? পুশ করো মানে পিছন থেকে ধাক্কা দাও। এই জন্যই মানুষের উপকার করতে হয় না, খেতে দিলে শুতে চায়। কেন রে ভাই, আপনি আমার কাছে শুনছেন গ্যারেজ কোথায় পাবেন? আমি তো আপনাকে জায়গার নাম বলেই দিলাম। এখন যাওয়ার দায়িত্ব আপনার। আমি কেন খামোখা আপনার গাড়ি ঠেলতে যাব? কারণ কিছুক্ষণ আগেই তুমি আমার মাথায় ওই বড় বড় সাইজের পেয়ারা ফেলে আলু গজিয়ে দিয়েছো। এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। সেই অপরাধের শাস্তি অনুযায়ী এখন এই গাড়িটা তুমি ঠেলে সামনের গ্যারেজ অবধি নিয়ে যাবে। আর আমি যথেষ্ট ভালো মনের মানুষ বলেই তোমাকে একা ধাক্কাতে বলছি না, আমি নিজেও হেল্প করছি তোমায়। আইসে আমার মানবতার ফেরিওয়ালা রে। প্রথমত, আপনি হেল্প করবেন কি করবেন না তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, কারণ আমি আপনার গাড়ি ধাক্কাতে পারবো না। আর দ্বিতীয়ত, আপনি কেন হনুমানের মতো গাছের নিচে এসে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, না দাঁড়ালে তো আর আপনার মাথায় পড়তো না। কথাটা বলে রোদেলা সামনের দিকে এগুতে গেলে শিকদার বাঁকা হেসে বলল, এই যে মিস গোবর ঠাসা, তোমাকে আমি ভালো মুখে বললাম, কথা শুনলে না। এখন যদি কথা না শোনো তাহলে ওই যে কি নাম বলে, আকাশ না ঝাকাস, তার মামাকে গিয়ে আমি বলে দিব তুমি তাদের কাছ থেকে পেয়ারা চুরি করেছো। যা ইচ্ছা করুন। ওকে। কথাটা বলে শিকদার চাচাতে গেলেই রোদেলা দৌড়ে এসে পায়ের দুই আঙ্গুলের উপর ভর করে কিছুটা উঁচু হয়ে মুখ বন্ধ করে দিল শিকদারে। তারপর বলল, বজ্জাত বেডা, চলুন ঠেলে দিচ্ছি আমি আপনার গাড়ি। কথাটা বলে মুখ ছাড়ল সে। শিকদার ফের দুষ্টু হাসি মুখে নিয়ে বলল, এবার আইছে লাইনে, চলুন মিস, এগোই তাহলে। রোদেলা আর কোনো কথা না বলে শিকদারের সাথে গাড়ির পেছন থেকে ঠেলতে লাগলো। তার ইচ্ছা করছিল পাশ থেকে রাস্তায় ফেলা একটা ইট নিয়ে শিকদারের মাথা ফাটিয়ে দিতে, তবে সে কিছু বলতে পারল না, শুধু দাঁতে দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা করলো। এদিকে তার এমন অবস্থা দেখে মুচকি হাসলো শিকদার। বহু কষ্টে প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি ঠেলার পর গ্যারেজের দেখা পেয়েছিল শিকদার। যদিও এটা রোদেলার পরিচিত ছিল, তার এক কাকাতো ভাইয়ের গ্যারেজ, তাই এই লোকটা শিকদারের গাড়ি অতি দ্রুত সারাই করে দিয়েছিল। বর্তমানে শিকদার আর রোদেলা মিলে যাচ্ছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। শিকদার খবর পেয়েছে তালুকদার বাড়িতে আগমন ঘটেছে এক নব আগন্তুকের। রোদেলার দেওয়া বর্ণনা অনুযায়ী আগন্তুকটি সম্ভবত তার প্রিয় বন্ধু, যার খোঁজে এই গ্রামে আসা তার। এদিকে রোদেলার বুক আনচান করছে। পাশের এক কাকির কাছ থেকে সবকিছু শুনেছে সে। অপরাজিতার ভারী বিপদ। কথাগুলো শোনার সাথে সাথে আর কোনো কিছু না ভেবে সে ছুট লাগিয়েছে তালুকদার বাড়ির উদ্দেশ্যে। আর তার পিছু নিয়েছে শিকদার। তালুকদার বাড়ির উঠানে দেখে একে একে বিদায় নিচ্ছে সবাই। কিছুক্ষণ আগে সবার সামনে বিয়ের কার্য সম্পন্ন হয়েছে। অপরাজিতা আর নস্যদের বাড়ি এখন প্রায় ফাঁকা, তবু আশেপাশে ভিড় করে আছে এলাকার কিছু মহিলারা। আঞ্জুমান বিবি এক মনে বকে চলেছেন বনলতা বেগমকে। মহিলারা কেউ থামাচ্ছে তো নাই, বরং আঞ্জুমান বিবিকে আরো উস্কাচ্ছে বনলতা বেগমের বিরুদ্ধে। মানুষের ভিড় এড়িয়ে এক প্রকার ঠেলাঠেলি করে অপরাজিতা কুঞ্জে প্রবেশ করলো রোদেলা। কোনো মতে সিঁড়ি দিয়ে অন্দরমহলে প্রবেশ করলো। সেদিকে শিকদার দাঁড়িয়ে আছে ভবনের বাইরে। ভেতরে এত মহিলাদের ভিড়ে সে আর ভেতরে ঢোকার সুযোগ পায়নি। রোদেলা এক ছুটে অপরাজিতার কক্ষের সামনে এসে থামলো। সেখানে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে অপরাজিতা। রোদেলা থেমে গেল এক মুহূর্তে। এই যেন পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয় ঘটছে তার চোখের সামনে। অপরাজিতা কাঁদছে, হ্যাঁ অপরাজিতাই, কিন্তু অপরাজিতা কাঁদতে পারে? সে তো অপরাজিতা, সে তো অপরাজেয়, সে তো অর্ণিমা, সে তো আলো। জীবনে প্রথমবার হয়তো অপরাজিতাকে কাঁদতে দেখলো রোদেলা। সে দ্রুত পায়ে এগিয়ে এসে বিছানায় অপরাজিতার পাশে বসলো। তাকে দেখে মুখ তুলল অপরাজিতা, শক্ত করে চাপড়ে ধরে বলল, তুই কোথায় ছিলি রোদ? বল না, কোথায় ছিলি? চিৎকার করে কেঁদে উঠল অপরাজিতা। তা দেখে স্তম্ভিত হলো রোদেলা। কিছু বলতে পারল না সে, শুধু আস্তে আস্তে আওড়ালো। কাঁদিস না অপু। শিকদারকে বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো নরসদ। এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলল, শিকদার। শিকদার সাহেব পিছনে ঘুরে নিজের প্রাণপ্রিয় বন্ধুকে দেখে একগাল হেসে বলল, আরে নওশাদ ভাই, তুই জানিস
তোর খোঁজে সেই জাফলং থেকে কবে রওনা দিয়েছি আমি। বড় ভাই অনেক অসুস্থ, ভাবি বলেছে যেন তোকে নিয়েই বাড়ি ফিরি। এতদিন পর নিজের বন্ধুকে দেখে যেন ভরসা পেল নরসদ। সে তো মনে মনে এমনই কাউকে খুঁজছিল, নতুবা অপরাজিতাকে নিয়ে আরো একটা রাত এই জাহান্নামে কাটাতে হতো তাকে। সে একদমই চায় না আর এক মুহূর্ত এখানে থাকতে। তুই গাড়ি এনেছিস না? শিকদার অবাক কণ্ঠে বলল, কতদিন পর তোর সাথে দেখা, কোথায় একটু হাই হ্যালো করবি তা না। বাই দা ওয়ে, এখানে হচ্ছেটা কি রে, এত লোকজন? সে কথা না হয় তোকে পরে বলবো, আগে বল গাড়ি এনেছিস কিনা। হ্যাঁ এনেছি তো, বাড়ির বাইরে আছি। গুড, তাহলে তুই গাড়ির কাছে যা, আমি তোর ভাবিকে নিয়ে আসি। আজ রাতে আমি জাফলং ব্যাক করছি। শিকদার চোখ বড় বড় করে বলল, ভাবি মানে, তুই বিয়ে করেছিস? সে অনেক কথা, এখন তোকে এত বিস্তারিত বলার সময় নেই। বাড়ি চল, পথে যেতে যেতে বলবো। আর এক মুহূর্ত দাঁড়ালো না নরসদ। দ্রুত পায়ে অন্তর্মহলের ভেতরে প্রবেশ করলো। সেই দিকে তার যাওয়ার পানে বোকা দৃষ্টিতে চেয়ে রইল শিকদার। নরসদ বিয়ে করেছে, কিন্তু কাকে? আর বিয়ে করলেও তাদেরকে একবারও জানালো না। তাকে না জানাতো অন্তত ভাইয়া ভাবিকে। এমনই হাজারটা প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল শিকদারের। বহু কষ্টে নিজেকে সামলে পা বাড়ালো প্রধান ফটকের দিকে। পরের দিন সকালে গাড়ি ছুটছে আপন গতিতে। সকালের সুস্নিগ্ধ রৌদ্রকিরণ গাড়ির জানালার কাচ ভেদ করে চোখের উপরে এসে লাগতে পিটপিট করে চোখ খুলল অপরাজিতা। তখনই সে অনুভব করলো কোনো শক্তপোক্ত পুরুষের হাতের বাঁধনে আবদ্ধ সে। তখনই তড়িৎ বেগে চোখ মেলে তাকালো সে। পাশে ফিরতেই সে দেখতে পেল নরসদ অতি সাবধানে নিজের শক্ত বাহু দ্বারা আবদ্ধ করে রেখেছে তাকে। অপরাজিতা এক ঝটকায় নরসদের হাত ছাড়িয়ে দিতে গেল, কিন্তু তার ক্ষীণ শরীরের সবটুকু বল দিয়েও যেন সুঠামদেহী নরসদকে 1 ইঞ্চিও সরাতে পারল না সে। বরং নরসদ ঘুমের মধ্যে আরো শক্ত করে ধরল তাকে। বেশ কয়েকবার নিজেকে ছাড়ানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার পর অপরাজিতা নিজ থেকে হাল ছেড়ে দিল। সে মনে করতে লাগলো কাল তার সাথে কি হয়েছে, তার বিদায় বেলাটা কতটা নিষ্ঠুর ছিল। তার মা একবারও তার দিকে ফিরেও তাকায়নি, আর দাদি তো ব্যস্ত ছিল কথা শোনাতে। শুধুমাত্র রাজ্জাক তালুকদার তাকে নিজের বুকের মাঝে রেখে বলেছিল আজ নাকি সে শান্তি পেল, সে নাকি অপরাজিতাকে যোগ্য পাত্রের হাতে তুলে দিতে পেরেছে। একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অপরাজিতার ঠোঁটের কোণে। তার সামনের এই মানুষটা নাকি তার জন্য যোগ্য পাত্র। হা! সে যখন এসব চিন্তায় মগ্ন ছিল তখনই হুট করে গাড়ির ব্রেক কষে কেউ। হঠাৎ এমন ব্রেকে সামনের দিকে হেলে পড়তে গেল নরসদ অপরাজিতা। দুজনেই ঘুম ভাঙলো নরসদের। তখনই শিকদার বলল, চলে এসেছি নরসদ, ভাবিকে সাবধানে নামা। শিকদার গাড়ি থেকে নেমে চলে গেল। মূলত অপরাজিতা নরসদের মাঝে কাবাব মেহাড্ডি হতে চায় না সে। সে বেরিয়ে যেতেই গাড়ি থেকে নামলো নরসদ। নেমে গাড়ির দরজা খুলে হাত বাড়ালো অপরাজিতার দিকে। অপরাজিতা ধরল না নরসদের হাত, একা একাই নেমে গেল গাড়ি থেকে। নরসদ গাড়ির দরজা লাগিয়ে সামনের দিকে এগুলো। এদিকে অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে আছে সামনের বিশাল আলিশান বাড়ির দিকে। এ যেন কোনো পুরাতন রাজমহল। বিশাল এক বাড়ি। প্রধান গেট খুলে দিতেই তার সামনে উন্মুক্ত হলো বিশাল 3 তলা বাড়িটি, যার সামনে খোদাই করে লেখা খানম কুঞ্জ। তার মানে নরসদরা খানম। বাড়ির সামনে বিশাল বাগান। প্রধান গেট থেকে বাড়ি পর্যন্ত যেতেই অন্তত 10 মিনিট সময় লাগবে তাদের। নরসদ বিস্মিত অপরাজিতার দিকে তাকিয়ে বলল, আমার সাম্রাজ্যে আপনাকে স্বাগত মহারানী। যদিও আমি জানি আমাকে এখনো আপনি মেনে নিতে পারেননি, তবে আল্লাহ যদি চাই, ইনশাল্লাহ আমার পরিবারের মানুষকে মেনে নিতে আপনার অসুবিধা হবে না। অপরাজিতা এক ঝলক তাকালো নরসদের দিকে। নরসদ আর কোনো কথা না বলে অপরাজিতার হাত শক্ত করে ধরল। অতঃপর দুজন মিলে হাঁটা লাগালো খানম কুঞ্জর দিকে। বাড়ির ভেতরটা আরো বেশি সুন্দর। বড় বড় স্তম্ভে ঘেরা বিশাল এলাকা বাড়ির মাঝে। 3 তলা ভবনের সম্পূর্ণটাই ঘিরে আছে মাঝের উঠানটাকে। বাড়ির দ্বিতীয় গেট পার হয়ে নরসদ আর অপরাজিতা প্রবেশ করলো বাড়ির ভেতরে। বাড়ির মাঝের বিশাল আসনে বসে আছেন এই বাড়ির মাথা নরসদের বড় ভাই নুরুজ্জামান খানম। পাশে তার সহধর্মিণী মাহেজাবিন মায়া। নরসদ এই বাড়ির ছোট ছেলে। তার বয়স যখন মাত্র 10 তখন থেকে একটা সড়ক দুর্ঘটনায় নিহত হন তার বাবা মা। তখন থেকেই নুরুজ্জামান খানম তাকে আর তাদের ছোট বোনকে নিজের বুকে আগলে রেখেছে। আজ পর্যন্ত কখনো সে বড় ভাইয়ের কথা অবাধ্য হয়নি। তবে আজ এক দুঃসাহসিক কাজ করে এসে দাঁড়িয়েছে ভাইয়ের সামনে। সে কি বলে কথা শুরু করবে বুঝতে পারছে না। এদিকে মাহেজাবিন অপরাজিতাকে দেখে এগিয়ে আসলেন। নরসদের দিকে ফিরে বললেন, এটা কে রে নরসদ? মিশনে গিয়ে কি এবার তবে আমার বোন নিয়ে ফিরলি? নরসদ কিছু বলার আগে নুরুজ্জামান খানম বললেন, কি ব্যাপার নওশাদ, কথা বলছিস না কেন? মেয়েটিকে? নরসদ অপরাজিতার হাত শক্ত করে ধরে কোনো রকম ভনিতা ছাড়া স্পষ্ট কণ্ঠে বললেন, আজ পর্যন্ত আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি ভাইজান। তবে আজ তোমাকে না জানিয়ে আমি জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যদিও সেটা বাধ্য হয়ে, তবে তুমি পারলে আমাকে মাফ করে দিও। তারপর অপরাজিতার দিকে ফিরে এসে বলল,
ও আমার সহধর্মিণী, অর্ণিমা তালুকদার অপরাজিতা। নুরুজ্জামান খানম ভাইয়ের এমন দৃঢ়তায় খুশি হয়ে বললেন, প্রাউড অফ ইউ নৌশাদ, আই রিয়েলি প্রাউড অফ ইউ। এই না হলে আমার ভাই, বেশ করেছিস। আর আমাকে জানিসনি, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। নস্রত অমায়িক দৃষ্টিতে তাকালেন নুরুজ্জামান খানমের দিকে। কেন অবাক হবে না, সে সহ পুরো পরিবার জানে নুরুজ্জামান খানম পরিবারকে না জানিয়ে বিয়ে করার কি পরিমাণ বিরোধী। তবে আজ হঠাৎ তার হলো কি? সবাই যখন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন নুরুজ্জামান খানম একগাল হেসে বলল, কি তোমরা অবাক হচ্ছ? তোমাদের জানা মতে আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করার বিরোধী তো, তাই না? হ্যাঁ, আমি বিরোধী, তবে সবার ক্ষেত্রে নয়। শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা নিজে থেকে বিয়ে করে কিন্তু পরে নিজেদের সহধর্মিণীর মর্যাদা অন্যদের সামনে দিতে ভয় পায়। কিন্তু আমার ভাই, তাকে দেখো, দৃঢ়চিত্তে আমার সামনে তার অর্ধাঙ্গিনীকে এনে দাড়ি করিয়েছে। অতঃপর তিনি মাহেজাবিনের দিকে ফিরে বললেন, সব রকম অনুষ্ঠানের আয়োজন করো মায়া। আমাদের পারিবারিক যত রিচুয়ালস আছে সব কমপ্লিট হওয়া চাই। মাহেজাবিন মুচকি এসে অপরাজিতার দিকে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবেন, তার আগে পিছন থেকে কেউ একজন বলল, ওরে বাবা, আমার দেবদাস ভাই বিয়ে করে আনছে। হায় আল্লাহ, কি দেখতেছি! ও যা শুরু করছিল তাতে তো মনে হচ্ছিল যেখানে বিয়ে করবে না। দেখি দেখি, ভাবি সরো তো দেখি কাকে বিয়ে করেছে আমার ভাই। মাহেজাবিন মায়া পিছনে ঘুরে দেখলেন নস্রত নিজের ছোট বোনকে দেখে অবাক হয়ে বলল, রিফাত, তুই কবে আসলি? নাহিয়ান কোথায়? তারপর আশেপাশে তাকিয়ে সে বলতে লাগলো। নাহিয়ান, নাহিয়ান। নরিফা খানম এগিয়ে এসে বললেন, নাহিয়ান তোমার কথাই বলছিল ভাইয়া, এখন ঘুমিয়ে আছে। তার আগে দেখি আমার চাঁদ বরণ ভাবিটা কই। সে এগিয়ে এসে অপরাজিতার দিকে তাকালো। অপরাজিতার ডাগর মধুরঙা চোখ আর লাবণ্যময়ী মুখশ্রীর পানে তাকিয়ে নরিফা বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। আসলে ওরে রিফা, নরসদের পছন্দ আছে। কি মিষ্টি দেখতে! অপরাজিতা নস্রদের পরিবারে সবার এমন আন্তরিক ব্যবহারে মুগ্ধ হলো। নরিফা খানম তার লাবণ্যময়ী মুখশ্রীতে তাকিয়ে বলল, শুনলাম তোমার নাম নাকি অপরাজিতা। আমি তোমাকে নাম ধরেই ডাকলাম। মনে তো হয় না তুমি আমার থেকে বয়সে বড় হবে, বরং আমিই বড়। তারা যখন কথা বলছিল ঠিক তখনই কক্ষ থেকে বের হয়ে আসলো ছোট্ট নাহিয়ান। নস্রদকে দেখে সোজা দৌড়ে এসে তার কোলে চড়ে বলল, তুমি কোথায় ছিলে মামু? জানো আমি কত খুঁজেছি তোমায়। নস্রদ নাহিয়ানের মুখশ্রী স্নেহের চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমি কাজে গিয়েছিলাম বাবা। 7 বছর বয়সী ছোট্ট নাহিয়ান ছোট মামু বলতে পাগল। নস্রদও নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে নাহিয়ানকে। ইমতিয়াজ চৌধুরীর খাতিরে নাহিয়ানরা কানাডায় থাকে, ফলে হয়তো বছরে 1 থেকে 2 বার দেশে আসে তারা। আর যখনই দেশে আসে তখনই নাহিয়ান নাওয়া খাওয়া ভুলে সর্বক্ষণ নস্রদের কাছে পড়ে থাকে। তাদের কথা শেষে মাহেজাবিন মায়া আর নরিফা খানম অপরাজিতাকে নস্রদের রুমের দিকে নিয়ে গেলেন। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। প্রখর রৌদ্রতাপ যেন নিস্তব্ধ শীতলতায় রূপ নিবে কিছুক্ষণ বাদেও। বিশাল রুমে জানালার পর্দা সরিয়ে সেখানে দাঁড়িয়ে আছে অপরাজিতা। বাইরে থেকে ভেসে আসছে বিভিন্ন লেকে জলরাশির কলকল শব্দ। মাঝে মাঝে জাফলংয়ের দূর পাহাড় থেকে পাখির কিচিমিচির শব্দ যেন মন কেড়ে নিচ্ছে। অপরাজিতা খানম পরিবারের সবার আচরণে মুগ্ধ। সবাই তাকে এতটা আপন করে নিয়েছে যেন অপরাজিতা তাদের বহুদিনের চেনা। সবার আচরণে মুগ্ধ হলো অপরাজিতা ক্ষিপ্ত নস্রদের প্রতি। কেন তার জীবনটা এরকম করলো নস্রদ? আর কি বা তার পেশা? কোন কারণে সেদিন এতগুলো মানুষকে হত্যার আদেশ দিচ্ছিল সে? এরকম নানা চিন্তা যখন তার মনের মাঝে হানা দিচ্ছিল, ঠিক তখনই সে আবিষ্কার করলো তার পিছনে দাঁড়িয়েছে কেউ। এক মুহূর্তে ঘুরে দাঁড়ালো সে, তার পিছনে দাঁড়িয়ে আছে নস্রদ। নস্রদকে দেখে অপরাজিতা সরে যেতে গেলেই নস্রদ তাকে ডেকে বলে, অপরাজিতা। অপরাজিতা পিছন ঘুরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, দেখুন, আপনাকে আমি কিছু বলিনি তার মানে এই নয় যে আপনাকে আমি কিছু বলবো না। নিঃসন্দেহে আপনার পরিবারের মানুষগুলো অনেক ভালো, তার মানে এই নয় যে আমি আমার সাথে হওয়া অন্যায় আচরণগুলো ভুলে যাব। দয়া করে আমার উপর স্বামীর কর্তৃত্ব ফলাতে আসবেন না, লাভ হবে না। কারণ যে কলঙ্কের অধিকারী নিয়ে আপনি আমায় করেছেন, তারপর হয়তো জীবনের কোনো পর্যায়ে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। তার কথা বলা শেষে নস্রদ বলল, তোমার কথা বলা শেষ হয়েছে? জি। তাহলে এবার আমার কথাই মনোযোগ দিয়ে শোনো।
ফার্স্ট অফ অল, তোমাকে বিয়ে করার জন্য ইচ্ছে আমার একদমই ছিল না। ওই দিন তুমি যদি আমার পিছু না নিতে, তাহলে হয়তো তুমি এক প্রান্তে থাকতে, আমি অন্য প্রান্তে। সেকেন্ডলি, তখন যদি আমি তোমায় বিয়ে না করে বাঁচাতাম, তাহলে তুমি এতক্ষণে হয়তো এভাবে সামনে দাঁড়িয়ে আমার সাথে তর্ক করতে পারতে না। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি যদি ভেবে থাকো তুমি আমার উপর ভুল ধারণা নিয়ে বসে থাকবে আর আমি সেটা থাকতে দেব, তাহলে সে চিন্তা ভুলে যাও। কেননা বিয়ে যখন করেছি তখন অবশ্যই স্বামীর কর্তৃত্ব ফেলাবো, বিকজ এটা আমার অধিকার। চার কালিমার মাধ্যমে তোমাকে আপন করেছি আমি, সো আমার অধিকার আমি ফলাতে পারবো কি পারবো না সেটা নিশ্চয়ই তোমার থেকে শুনবো না। আপনি কি বলতে চাচ্ছেন ওই দিন আপনার পিছনে গিয়ে আমি বড্ড ভুল করে ফেলেছি? আপনার ওই মানুষরূপী জানোয়ারটা আমার সামনে প্রকাশ ঘটে গিয়েছে, তাই? আপনার মতো মানুষরূপী জানোয়ারকে আমি ভয় পাই না, এটা আমি খুব ভালো করেই জানি। আপনার মতো মানুষ মেয়েদেরকে কতটুকু সম্মান করতে পারে, তাই আপনার থেকে আমি সম্মান এক্সপেক্টও করি না। হোয়াট ইউ মিন বাই এ ধরনের মানুষ? কি তুমি আমাকে কি মনে করো? আপনি যা, আপনাকে ঠিক তাই মনে করি আমি। হোল্ড অন, হোল্ড অন। তুমি আমাকে কি ওইসব ও শিট, সেটা তুমি আমাকে আগে বলবে না? নস্বাদ আর কোনো কথা না বলে সোজা এগিয়ে গেল আলমারির দিকে। অপরাজিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে। হুট করে এই লোকটার হলোটা কি? অপরাজিতা কিছু বলার আগে নস্বাদ একটা আইডেন্টিটি কার্ড এনে তার সামনে ধরে বলল, আমি সিআইডি অফিসার নরশেদ খানম, অফিসার এনকে। আই থিঙ্ক তুমি নাম শুনেছো। আর আমি একটা মিশনের কাছে তোমাদের এলাকায় গিয়েছিলাম। মিশনটা সিক্রেট ছিল, এজন্য আত্মগোপন করে রেখেছিলাম। যদিও আমি তাতে সাকসেস হয়েছি। আর ওই দিন আমি অপরাধীদের মার্ডার দেখেছিলাম। আর হয়তো তুমি ভেবেছো। অপরাজিতা অবাক কণ্ঠে বলল, আপনি অফিসার এনকে? জি ম্যাম, আমি অফিসার এনকে। আর বর্তমানে আপনি মিসেস এনকে। অপরাজিতা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। মানে ওই দিন নস্বাদ অপরাধীদের মারার অর্ডার দিচ্ছিল, আর অপরাজিতা কি ভাবলো? নিজের বোকামির জন্য নিজের উপর নিজেরই রাগ হলো অপরাজিতার। সময়গুলো যেন রূপকথা সোনালি পালকের পাখির ন্যায় আকাশে ডানা মেলে উড়ে চলেছে। দেখতে দেখতে কেটে গেছে 3টি মাস। সেদিনই তো অপরাজিতারা খানমকুঞ্জে আসলো, আর চোখের পলকের মাঝে 3টি মাস কি করে যে পেরিয়ে গেল বুঝতেই পারল না কেউ। প্রথম প্রথম অপরাজিতার মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল, তবে খানম পরিবারের সবাই এত বেশি আন্তরিক যে ধীরে ধীরে সে নিজেকে বেশ মানিয়ে নিয়েছে। তাদের বিয়ের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে বাড়ি ফিরেছিল এই বংশের একমাত্র বংশধর নিখিল খানম। পড়াশোনার জন্য দেশের বাইরেই থাকে সে। হাসি আড্ডা ও মজায় পেরিয়ে গেছে দিনগুলি। তবে কিছুদিন আগে কানাডায় ব্যাক করেছে নরিফারা। তখন থেকে অপরাজিতার মনটা ভীষণ বিষণ্ণ। নরিফার সাথে বেশ বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছিল তার। বিশেষ করে নাহিয়ান তো সর্বক্ষণ তার পিছন পিছন মামিমা করত। নরিফা চেয়েছিল আরও কিছুদিন থেকে যেতে, কিন্তু ইমতিয়াজ চৌধুরীর ব্যবসার কাজ ইচ্ছে না থাকা সত্ত্বেও চলে যেতে হয়েছে তাদের। আজকে সকালটা যেন বিষণ্ণতায় মুড়ে আছে। সকাল থেকে পরিবারের সবার কথা ভীষণ মনে পড়ছে অপরাজিতার। ছোট্ট চাপার মিষ্টি মিষ্টি কথাগুলো, দাদির দেওয়া পুরনো দিনের গল্পগুলো। পড়তে পড়তে ঘুমিয়ে গেলে মায়ের দেওয়া বকা, বাবার মিষ্টি শাসন, সবচেয়ে বেশি রোদেলার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটির কথা। তার উপর নস্বাদ বাড়িতে নিয়ে আজ প্রায় 1 সপ্তাহ একটা মিশনে জাফলংয়ের বাইরে আছে সে। সব মিলিয়ে নিজেকে বেশ একা একা লাগছে অপরাজিতা। নস্বাদের বিশাল কক্ষে বসে বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুদীর্ঘ সোনালী কেশরাজিতে চিরুনি চালাচ্ছে সে। হুট করে দরজায় এসে দাঁড়ালো কেউ। কোমল কণ্ঠে বলল, অপরাজিতা পিছনে ঘুরে দেখল পিছনে দাঁড়িয়ে আছে মার্জা। মার্জাকে দেখে অপরাজিতা বলল, তুমি নিচে যাও, আমি আসছি। অপরাজিতা সুদীর্ঘ সোনালী কেশরাজি দিয়ে যেন সৌন্দর্যেরা উপচে পড়ছে। সে পানে মুগ্ধ নয়নে তাকিয়ে মার্জা বলল, ভাবি, আপনার চুলগুলো যে এত সুন্দর, কি বলবো। মার্জার এহেন কথায় অপরাজিতা মুচকি হেসে বলল, তোমার চুলগুলো তো অনেক সুন্দর মার্জা, মাশাল্লাহ, কি সুন্দর ঢেউ খেলানো কৃষ্ণ কালো। আমার তো অমন চুলই ভালো লাগে। জীবনে এই প্রথম হয়তো মাহেজাবিন মায়া ব্যতীত অন্য কেউ মার্জার প্রশংসা করল। শ্যামবর্ণের মেয়েটি ছোটবেলায় বাবা মা হারিয়ে
আশ্রয় নিয়েছিল এই খানম বাড়িতে। তখন থেকে মাহেজাবিন মায়া, নরশদ আর নাউরিফার সাথে তাকেও বহু যত্নে রেখেছে। শ্যামকন্যা হয়ে এমন ভুবন মোহিনী সৌন্দর্যের অধিকারিণীর কাছ থেকে নিজের চুলের প্রশংসা শুনে লজ্জায় ভালো লাগে তার মুখ চিকচিক করে উঠল। কিন্তু পরক্ষণেই তার মনে হলো অপরাজিতা হয়তো তার মন রাখার জন্য মিথ্যা কথা বলছে। মন রাখার জন্য মিথ্যা কথা বললেন ভাবি? আমি তো কালো। মিথ্যা কেন বলবো? পৃথিবীর সবাই নিজের মতো করে সুন্দর মার্জা। দেহের বর্ণ, আকৃতি কোনো কিছুই বিষয় নয়। শুধু সৌন্দর্য অনুভব করার জন্য পৃথিবীর দৃষ্টিকে সুন্দর রাখলেই পৃথিবীর প্রত্যেকটা জিনিস তার কাছে সুন্দর। অপরাজিতার এমন কথায় বড্ড মুগ্ধ হলো মার্জা। মেয়েটার বাইরের সৌন্দর্য ঠিক যেমন, তার থেকেও সুন্দর তার মনটা। আল্লাহ তাকে যেমন রূপে লাবণ্যময়ী করেছেন, তেমনি তার মনটাও করেছেন সুন্দর, স্নিগ্ধ ও পবিত্র। সিঁড়ি বেয়ে নিচে নামছিল অপরাজিতা। নিচে কথার গুঞ্জন শোনা যাচ্ছে উপর থেকে। অপরাজিতা নিজের মাথার ঘোমটাটা বেশি করে টেনে দিল। সাধারণত এই সময় বাড়িতে নুরুজ্জামান খানম সহ তার বিভিন্ন ব্যবসায়িক সঙ্গী সাথী থাকেন। অপরাজিতাকে নিচে নামতে দেখে মাহেজাবিন মায়া ডেকে বললেন, দ্রুত নিচে এসো অর্ণিমা, দেখো কারা এসেছে। এ বাড়িতে সবাই তাকে অর্ণিমা বলে ডাকে, একমাত্র নরসদী অপরাজিতা বলে। অপরাজিতা দ্রুত নেমে আসলো। শেষ সিঁড়িটায় পা দিয়ে সামনে তাকাতেই থমকে গেল সে। চাপা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলল, অনু আপু। অপরাজিতা অবাক কণ্ঠে তাকে কিছু বলতে যাওয়ার আগে ছুটে এলো টগর। সে অপরাজিতাকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলল, আপু। অপরাজিতা বিস্মিত দৃষ্টিতে সামনে তাকিয়ে দেখলো সেখানে উপস্থিত তালুকদার বাড়ির সবাই। এতদিন পর সবাইকে দেখে আবেগ আটকে রাখতে পারল না অপরাজিতা। টগরা চাপার মাথায় স্নেহের পরশ বুলিয়ে সে এগিয়ে গেল তার জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা, তার জীবনের প্রথম ভালোবাসা, তার বাবা রাজ্জাক তালুকদারের কাছে। রাজ্জাক তালুকদার এতদিন পর মেয়েকে দেখে আর শান্ত থাকতে পারলেন না। যে মেয়েকে প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে না দেখলে কাজে মন বসতো না তার, সেই মেয়ে আজ এতটা দূরে, এতদিন পর দেখলো তাকে। অপরাজিতা দৌড়ে এসে বাচ্চাদের মতো মুখ লুকালো বাবার বক্ষ দেশে। ব্যাস, কে সামলাবে এখন এদের? বাবা মেয়ে দুজনারই চোখ বেয়ে একসাথে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। রাজ্জাক তালুকদার নিজেকে ধাতস্থ করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেমন আছিস অপু বুড়ি, আমার মা? অপরাজিতা হেঁচকি তুলে বলল, তোমাকে ভীষণ মিস করেছি আব্বা। এতদিন আসোনি কেন তুমি? জানো, প্রত্যেক দিন আমার তোমার কথা মনে পড়তো। প্রতিদিন সকালে তো তুমিই আমার ঘুম ভাঙাতে, কিন্তু এখন কেন আসো না আব্বা তুমি? মেয়ের কথায় ফের অশ্রুধারা গড়িয়ে পড়ল রাজ্জাক তালুকদারের দু চোখ বেয়ে। সে নিজেকে সামলাতে পারল না। বাবা মেয়ের এমন কাণ্ডে মা বনলতা বেগম হেসে এগিয়ে এসে বলল, হ্যাঁ হ্যাঁ, শুধু তো আব্বার কথাই মনে পড়বে। একটা মাকে যে ফেলে রেখে এসেছিলে তা কি তোমার মনে আছে? মায়ের কণ্ঠে মুখ তুলল অপরাজিতা। মা বনলতা বেগম দুই হাত বাড়াতে অপরাজিতা বাবাকে ধরা অবস্থায় মাকে জড়িয়ে ধরল। তাদের তিনজনের এমন ভালোবাসায় মুগ্ধ হলো উপস্থিত সকলে। নুরুজ্জামান খানম মাহেজাবিন মায়াকে কিছুটা আদেশে সুরে বললেন, মায়া যাও, চাচা চাচির জন্য খাবারের ব্যবস্থা করো, কত দূর থেকে এসেছেন। মাহেজাবিন মায়া বাড়ির কিছু কর্মচারীদের ডেকে বললেন, রুবি, ফাহি, শাহি, মনা, তোরা চাচা চাচির বসার ব্যবস্থা কর। আর সিদ্দিকা, তুই আমার সাথে চল, এখানে খাবারগুলো এনে দিবি। তারা সবাই মিলে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। অপরাজিতা, তোমার জন্য একটা স্পেশাল গেস্ট আছে, দেখবে না? কে? মা, বাবা আর মেয়ের কথা শেষে নরসদ অপরাজিতার দিকে এগিয়ে এসে বলল। অপরাজিতা নরসদের দিকে ফিরে বলল। নরসদ দরজার দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে অপরাজিতা সেদিকে তাকাতেই দেখতে পেল শিকদারের সাথে ঝগড়া করতে করতে ঢুকছে রোদেলা। রোদেলাকে দেখে বিস্ময়ের চরম সীমায় পৌঁছালো অপরাজিতা। রোদেলা অপরাজিতাকে দেখে শিকদারের সাথে ঝগড়া বন্ধ করে ছুটে এসে জাপটে ধরল অপরাজিতাকে। দুই নিবিড় সখীর দেখা হলো প্রায় 3 মাস পর। আবেগে আপ্লুত হলো দুজনায়। কিছুটা হাসি, কিছুটা পুরনো দিনের স্মৃতি, কিছু মজা আর কিছুটা ভালোবাসার মুহূর্তে সিক্ত হলো সকালটা। সারাদিনটা অপরাজিতার কেটে গেছে অন্যরকম আবেশে। এতদিন পর নিজের বোনকে, নিজের প্রিয় বান্ধবীকে, বাবা মাকে কাছে পাওয়ার পর সারাদিন জুড়ে গল্প গুজব করেছে তারা। এত কিছুর মাঝে নরসদকে সময় দিতে পারেনি সে। রাতে খাওয়া দাওয়া শেষে রোদেলার সাথে বেশ কিছুক্ষণ গল্প দেওয়া শেষে রুমে প্রবেশ করলো অপরাজিতা। কিছুটা ভীতি কাজ করছে তার মাঝে। নরসদও তো প্রায় সপ্তাহখানেক পর বাড়ি ফিরল। সারাদিন তো তার সাথে একটা কথাও বলতে পারেনি অপরাজিতা। আলতো হাতে দরজাটা খুলে কক্ষে প্রবেশ করলো সে। কিন্তু কি ব্যাপার, নরসদ কোথায়? গোসলখানায় নাকি? কিন্তু সেখান থেকে তো পানি পড়ার শব্দ আসছে না। এবার বেশ চিন্তা হলো অপরাজিতা। সে হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে ঝুল বারান্দার দিকে ফিরে বলল, এই যে শুনছেন, আপনি কি বারান্দায়? কোনো সারা শব্দ না আসায় অপরাজিতা উদ্বিগ্ন হয়ে দ্রুত এগিয়ে গেল ঝুল বারান্দাটার দিকে।
বারান্দায় এসে দাঁড়াতেই পেছন থেকে কেউ একজন বেশ শক্ত করে জাপটে ধরল অপরাজিতাকে। হঠাৎ এমন স্পর্শে কিছুটা কেঁপে উঠল সে। কম্পিত কণ্ঠে সে অস্পষ্ট স্বরে বলল, নরসদ। পিছন থেকে নরসদ বলল, মিসেস নরসাদ, ঘরে যে আপনার একটা স্বামী আছে সেটা কি ভুলে গিয়েছেন? সারাদিন কোথায় থাকেন? হ্যাঁ, এতদিন পরে ফিরলাম, কোথায় একটু আদর যত্ন করবেন তা না? অপরাজিতা লাজুক কণ্ঠে বলল। ছাড়ুন আমায়। নরসদ আরো শক্ত করে তাকে জাপটে ধরে বলল, উহ, এমনিতেই এতদিন পর বাসায় ফিরছি, আপনার দেখা নেই, তার উপর এতক্ষণ পর আপনাকে কাছে পেয়েছি। আজকে রাতে তো আপনার সারা নেই ম্যাম। অপরাজিতার ফর্সা মুখশ্রী মুহূর্তে বদলে গেল রক্তিম কৃষ্ণচূড়ায়। লজ্জাবতী লাজুকতার ন্যায় নুয়ে পড়ল সে। নশ্বর যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিল। সে অপরাজিতাকে নিজের দিকে ঘুরিয়ে তার কপালে দীর্ঘ এক প্রেম পরশ এঁকে দিল। অপরাজিতাও চোখ বন্ধ করে পরম আবেশে গ্রহণ করলো নশ্বরের প্রেম স্পর্শ। বাইরের দূর হ্রদের কলকল শব্দ আর রাতের সুস্নিগ্ধ বাতাস ছুঁয়ে গেল একজোড়া প্রেম যুগলকে। রাত্রি তার পূর্ণতায় মগ্ন নিদ্রালস সময়। চারিদিক নিস্তব্ধ শুনশান। হুট করে রাতে ভীষণ পানির তেষ্টা পেয়েছে রোদেলার। ভুলবশত নিজের ঘরে পানি নিতেই ভুলে গিয়েছিল সে। এখন এই রাতে কাউকে ডাকাও সম্ভব নয়। নরসদের বাড়িটা বেশ আধুনিক, বিদেশি ঝাড়বাতি দিয়ে সাজানো। বাড়িতে সর্বক্ষণ একটা টিমটিমে আলো প্রজ্বলিত থাকে। সেই আলোকে নির্দেশক মেনে রোদেলা এগিয়ে চলল রান্নাঘরের দিকে। 2 তলার পূর্ব দিকের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় সে শুনতে পায় কারো কথার গুঞ্জন। রোদেলা কিছুটা থামে। সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক কথা নয়। খুব সম্ভবত কোনো প্রেমিক তার প্রেমিকাকে প্রেমময় ছন্দে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। রুমটা দেখে রোদেলার মনে পড়ে এটা তো নিহিলের কক্ষ। দুপুরে খাওয়া শেষে বেশ কিছুক্ষণ জুড়ে তার সাথে গল্পগুজব করেছে রোদেলা। অপরাজিতা, টগর আর শিকদার। তাদের কথা শুনে তো মনে হলো নিহিল খুব সম্ভবত বিদেশ থাকে। তাহলে কি নিহিলেরই কারোর সাথে? যাই হোক, এতে রোদেলার কি? বিদেশি মানুষজন বলে কথা, একটু একটু প্রেমিকা থাকবে না? তা কি কখনো হয় নাকি? রোদেলা ফের হাঁটা লাগাতে যাবে তখনই কারো একজনের সাথে বেঁধে নিচে পড়ে যেতে চায় সে। সামনের হাত জোড়া তাকে ধরতে গিয়েও ছেড়ে দেয়। ফলে ধপাস করে নিচে পড়ে কোমরে ভীষণ জোরে ব্যথা পায় রোদেলা। মুখ দিয়ে না চাইতে ও মাগো শব্দটা বের হয়ে যায়। সামনের ব্যক্তিকে ধিক্কার জানানোর আগে সামনের ব্যক্তিটি বলে, কেমন লাগলো মিস গোবর ঠাসা? সেই দিন যখন আমার মাথায় পেয়ারাগুলো মেরেছিলে না, তখন আমার এর থেকেও জোরে ব্যথা লেগেছিল। শিকদারের এমন কথায় বেশ চটে গেল রোদেলা। শিকদার চাইলে রোদেলাকে ধরে বাঁচাতে পারত, কিন্তু তা না করে এখন কি না এসব বলছে। এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। তারপর শিকদারের দিকে ফিরে বলল, বেড়া খচ্চর, আমি কি আপনার মাথায় ইচ্ছা করে পেয়ারা মেরেছিলাম নাকি? ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত মেরেছিলে তো। রোদেলা কিছু একটা বলতে গিয়েও সামলে নিল নিজেকে। নিজেকে বহু কষ্টে ধাতস্থ করে সে বলল, এর শোধ আমি সুদে আসলে নেব, শুধু অপেক্ষা করুন। কথাটা বলে সেখান থেকে চলে গেল রোদেলা। শিকদার তার যাওয়ার পানে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেখে নিব। পরদিন সকালে সকাল সকাল পুরো খানম বাড়ি জুড়ে তোড়জোড়। আজকে সবাই মিলে ঘুরতে যাবে জাফলংয়ের বিখ্যাত খাসিয়া জৈন্তা পাহাড়ে। শুধুমাত্র অপরাজিতার বাবা মা মেহজাবিন মায়া আর নুরুজ্জামান খানম ব্যতীত। যদিও অপরাজিতা বেশ কয়েকবার জোর করেছে মায়াকে, কিন্তু তবুও তার এক কথা, তাদের নাকি এখন আর বয়স নেই। একসময় প্রচুর ঘোরাঘুরি করেছেন তারা, এখন আর শরীরে সায় দেয় না। শেষমেশ অপরাজিতা এক প্রকার ব্যর্থ হয়ে ফিরে এসেছে তাদের কাছ থেকে। সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে সব। অপরাজিতা আজকে পরেছে গাঢ় নীল অপরাজিতা রঙা ট্রান্সপোর্টেড সিল্ক শাড়ি। এটা নরসদ উপহার দিয়েছিল তাকে। শাড়ি পরে না বলে কখনো সেটা পরতে পারেনি, তবে আজ যেহেতু তারা একসাথে কোথাও যাচ্ছে এজন্য তার দেওয়া শাড়িটাই পরেছে অপরাজিতা। অন্যদিকে চাপা টগর দুজনের পরনে বেগুনি রঙের সালোয়ার কামিজ, রোদেলার পরনে হালকা নীল রঙা সাদা পাড়ের সুতির শাড়ি। সাজসজ্জা শেষে সকলে একে একে রওনা দিয়েছে খাসিয়া জৈন্তা পাহাড়ের দিকে। নরসদ আর অপরাজিতা যাচ্ছে নরসদের ছাদ খোলা জিপ গাড়িতে, বাকিরা নিহিল আর শিকদারের গাড়িতে। চলতি পথে হঠাৎ নরসদ অপরাজিতার দিকে ফিরে বলল, তোমাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে তিলোত্তমা। নরসদের এমন কথায় লজ্জায় মাথা নোয়ালো অপরাজিতা। তা দেখে নরসদ মুচকি হেসে ফের গাড়ি চালানোতে মনোনিবেশ করে বলল, তিলোত্তমা, আমার না এটা একটা গান মনে আসছে গাই। অপরাজিতা মাথাটা সামান্য তুলে বলল, কি গান? নরসদ গলা খাকারি দিয়ে গেয়ে উঠল। অপরাজিতা কিছুটা লজ্জায় কিছুটা ভালো লাগে মাথা নিচু করে সামান্য হাসলো। সেদিকে তাকে নরসদও মুচকি হাসলো। সেদিনটা তাদের কেটে গিয়েছিল প্রকৃতি মণ্ডিত সবুজ শ্যামলে সিক্ত আবহে। তারা সবাই মিলে জৈন্তা পাহাড়ের পাদদেশে এক স্বপ্নীল মুহূর্ত অতিবাহিত করেছিল। তবে তাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর দিকটি ছিল খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে সংগঠিত খাসিয়া পল্লীর মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন মৃৎশিল্পের মেলা।
নস্বর তার তিলোত্তমাকে হাতে হাত রেখে অতি যত্নে মেলাসহ গোটা খাসিয়া পল্লী ঘুরিয়ে দেখিয়েছিলেন। নিজ হাতে মেলার সবচেয়ে সুন্দর কারুকার্য খচিত কিছু মৃৎশিল্পকর্ম সে উপহার স্বরূপ দিয়েছিল তার তিলোত্তমাকে। পাহাড়ের পাদদেশে থেকে বনফুল সংগ্রহ করে নিজের হাতে গাজরা তৈরি করে পরিয়ে দিয়েছিল তার অপরাজিতাকে। দিনটা অপরাজিতার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে যদি কোনো কিছু মূল্যে সময়টাকে বেঁধে রাখা যেত বা কখনো সময়কে ফিরে পাওয়ার জন্য তাকে জাদুশক্তি দেওয়া হতো, তাহলে সে নিঃসন্দেহে এই মুহূর্তগুলোকে বারবার ফিরে পেতে চাইতো। কেটে গেছে প্রায় অর্ধ মাস। কালকে তালুকদার বাড়ির লোকজন সহ রোদেলা ফিরে যাবে তাদের নওগাঁয়। তাই মনটা বেশ খারাপ রোদেলার। জাফলংয়ের অভিজ্ঞতাটা নেহাতি মন্দ নয়। দিনভর অপরাজিতার সাথে গল্পগুজব, মাহেজাবিন মায়ার আদর যত্ন, তার হাতে তৈরি খাবার, নিজ হাতে যত্ন করে তাকে আর অপরাজিতাকে একসাথে খাইয়ে দেওয়া ইত্যাদি শূন্যতা ভীষণভাবে অনুভব করবে রোদেলা। তবে তার সবচেয়ে বেশি যেটা মনে পড়বে সেটা হচ্ছে শিকদারের সাথে করা খুনসুটিগুলো। সারাদিন রাত 24 ঘন্টা তার পিছনে লেগে থাকা, কখনো কখনো তার খাবারে বেশি করে ঝাল মিশিয়ে দেওয়া, কখনো বা নুনের তীব্রতায় তাকে মাছ সমুদ্রে হাবুডুবু খাওয়ানো। খানম বাড়ির বিশাল ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে এসবই ভাবছিল রোদেলা। হঠাৎ সে অনুভব করলো চিলেকোঠার দরজা খুলে কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ঘোরার প্রয়োজন হলো না তার। আগন্তুকের উপস্থিতি তাকে টের পাইয়ে দিল এটা শিকদার ভিন্ন অন্য কেউ নয়। সে আকাশের পানে দৃষ্টি রেখেই বলল, কি বলবেন? আবার ঝগড়া করবেন? কালকেই তো চলে যাব। এরপর আপনি কার সাথে ঝগড়া করবেন শুনি? শিকদার ভেবেছিল পেছন থেকে সে রোদেলাকে ভয় দিবে, কিন্তু রোদেলার এমন কথায় মনটা ভীষণভাবে ভারাক্রান্ত হলো তার। সে নিজেও তো রোদেলাকে ভীষণ বাজেভাবে মিস করবে। তার শূন্যতা সারাক্ষণ পোড়াবে শিকদারকে, কিন্তু কি আর করা। সে কি কখনো রোদেলাকে জানাতে পারবে তার মনের অব্যক্ত অনুরক্তিটা? দীর্ঘ নিঃশ্বাস ফেলে মলিন হেসে এসে বলল, পিছনে না ঘুরেই আমাকে চিনতে পারলে? আপনাকে চেনার জন্য আমার আপনাকে সামনাসামনি দেখার প্রয়োজন হবে না। আপনার নিঃশ্বাসের উপস্থিতি আমার কাছে আপনার পরিচয় বহন করে। পুরাই তো দেখছিলে সিনেমার নায়িকাদের মতো ডায়লগ বলছো। তা তুমি কি সুচিত্রার মতো আমার প্রেমে পড়ে গেলে নাকি? রোদেলা মলিন হেসে বলল, পড়লেও বাকি অনুভূতিটা শুধুই আমার নিজস্ব। রোদেলা কথাটা এতটাই আস্তে বলেছে যে শিকদার ভালোভাবে বুঝতে পারলো না তার কথা। তবে শিকদার আর কথা না বাড়িয়ে বুক পকেট থেকে একজোড়া পুঁথির কারুকার্য খচিত কানের দুল বের করে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। রোদেলা শিকদারের দিকে চেয়ে বেশ অবাক হয়ে বলল, কি উপলক্ষে? মানুষকে কিছু দিতে হলে উপলক্ষ থাকা লাগে বুঝি। যাই হোক, যদি তুমি উপলক্ষ জানতে চাও তাহলে তা এটাই যে এতদিন ধরে তুমি আমার মতো একটা মানুষকে কিভাবে সহ্য করলে। এর থেকে বড় উপলক্ষ আমার কাছে মনে হয় না আর থাকতে পারে। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। তবে বেশি কথা না বলে চুপ থাকো। কথাটা বলে শিকদার রোদেলার দিকে এগিয়ে এসে সামান্য ঝুঁকে রোদেলার কর্ণমূলে পুঁথির কারুকার্য খচিত সেই সুদৃশ্য কানের দুলটা পরিয়ে দিল। রোদেলা অবাক দৃষ্টিতে কিছু বলার আগে শিকদার সাবধানতার স্বরে বলল, উফ। রোদেলা থমকে গেল। মুখ দিয়ে টু শব্দটি বের হলো না তার। কানে দুলটি পড়া শেষে আর কোনো কথা না বলে সোজা সেখান থেকে প্রস্থান করলো শিকদার। রোদেলা তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাবার পানে। শিকদার যখন চিলেকোঠার সিঁড়ি দিয়ে নামছিল তখনই তার মুখোমুখি দেখা হয় অপরাজিতার সাথে। অপরাজিতা তখন রোদেলাকে ডাকার জন্য ছাদে আসছিল। অপরাজিতা শিকদারকে ছাদে দেখে বেশ অবাক হলো। শিকদারও বেশ অপ্রস্তুত হলো অপরাজিতাকে দেখে। সে মুখে কোনো রকম একটা হাসির রেখা টেনে অপরাজিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে নেমে চলে গেল। অপরাজিতা কিছুক্ষণ অবাক হয়ে সেদিকে তাকালো, তারপর ছাদে এসে রোদেলার দিকে তাকিয়ে বলল, রোদ। রোদেলা তখন ব্যস্ত ছিল নিজের কানের দুলটাকে হাত দিয়ে অনুভব করতে। হঠাৎ অপরাজিতার এমন ডাকে কিছুটা কেঁপে উঠল সে। তা দেখে অপরাজিতা তার দিকে এগিয়ে এসে বলল, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস রোদ? রোদেলা অপ্রস্তুত কণ্ঠে বলল, কই না তো। তুই আমার থেকে কিছু লুকাতে পারিস না রোদ। তারপরও কেন মিথ্যা চেষ্টা করিস? তোকে তোর নিজের থেকেও ভালো করে আমি চিনি। একটা সত্যি কথা বলতো, তুই কি শিকদার ভাইকে পছন্দ করিস? অপরাজিতার এমন কথায় রোদেলা চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। রোদেলা এখন নিজেও ভালো করে জানে না সে শিকদারকে পছন্দ করে কিনা, তবে তার মনের সুপ্ত কোণ যেন বলছে হয়তোবা এটা শুধু ভালো লাগাতে থেমে নেই, গড়িয়ে গেছে আরো অনেক দূরে। কিন্তু এই কথা সে অপরাজিতাকে কি করে বলবে? রোদেলা চুপ থাকলো। তা দেখে অপরাজিতা হেসে এগিয়ে এসে তার কাঁধে হাত রেখে বলল, এই সামান্য কথাটা তুই আমাকে বলতে পারিস না? আর তুই বলতিস আমি তোর ব্যক্তিগত ডায়েরি। এরকম কিছু না অপু, আসলে। অপরাজিতা রোদেলার হাতে হাত রেখে বলল, এরকম কিছু নয় মানে? তোর চোখ আমাকে বলে দিচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস। আমাকে মিথ্যা বলার কি প্রয়োজন রোদ? চল নিচে চল।
কথাটা বলেই অপরাজিতা রোদেলার হাত ধরে টেনে নিচের দিকে নিয়ে আসতে লাগলো। রোদেলা অপরাজিতার এমন কাণ্ডে অবাক হয়ে বলল, কি করছিস অপু? নিচে চল, দেখতে পাবি। রোদেলা অপরাজিতার সাথে নিচে আসতেই দেখতে পেল নিচে তাদের জন্য অপেক্ষা করছে সবাই। এমনকি সেখানে এসেছে রোদেলার বড় ভাই জহির জামান, সেই সাথে তার সহধর্মিনী সানজিদা সুলতানা। তাদের দেখে বেশ অবাক হলো রোদেলা। এত রাতে তার ভাইরা কোথা থেকে আসলো? আর সবচেয়ে বড় কথা, কালকে তো তারা চলে যাবে। সে অবাক হয়ে অপরাজিতার দিকে তাকাতেই অপরাজিতা ইশারা করে তাকে 2 তলার দিকে দেখালো। অপরাজিতার দৃষ্টি অনুসরণ করে রোদেলা উপরে তাকাতেই দেখতে পেল নরসদ এক প্রকার টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে শিকদারকে। নরসদ শিকদারকে নিয়ে নিচে আসতে অপরাজিতা রোদেলার উদ্দেশ্যে বলল, তুই নিজেকে কি মনে করিস রোদ? অনেক বেশি কি চালাক হয়ে গেছিস যে নিজের অপুর কাছ থেকে নিজের মনোভাব লুকাতে পারবি? আমি আর নরসদ তো সেদিন খাসিয়া মেলাতেই বুঝে গিয়েছিলাম যে তুই আর শিকদার ভাই একে অন্যকে ছাড়া থাকতে পারবি না। তোরা হয়তো ভেবেছিলি আমরা নিজেদের নিয়ে ব্যস্ত ছিলাম, তবে তোরা একবারও খেয়াল করিসনি আমাদের 2 জোড়া চোখ সর্বদা তাদের উপর খেয়াল রাখছিল। রোদেলার শিকদার বেশ অবাক হলো অপরাজিতার এমন কথায়। তবে তাদের আরো অবাক করে দিয়ে নরসদ বলল, কি ব্যাপার সিকান্দার ব্রো, তুমি তলে তলে এইসব করছিলে আর ভাবছিলে আমি কিছুই টের পাচ্ছি না? আমি তো সেদিনই মেলা থেকে এসে অপরাজিতাকে সবটা বলি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস অপরাজিতা, আমার সঙ্গেও সেটা নোটিশ করেছে। তবে দেখতে হবে না বউটা কার। যাই হোক, তারপর দিন সকালে আমি আর অপরাজিতা মিলে আফজাল চাচাকে নগাঁয় পাঠিয়েছিলাম রোদেলার বড় ভাই আর ভাবিকে খবর দিতে, কিন্তু জহির ভাই ব্যবসার কাজে ব্যস্ত ছিল বলে আসতে দেরি হলো। সবাই অপরাজিতার নরসদের এমন কাণ্ডে যেমন অবাক হলো, তার থেকে দ্বিগুণ বেশি খুশি হলো তাদের এমন বন্ধুত্ব দেখে। সবাই নিজেদের হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করলো যেন এমন বন্ধুত্ব যুগ যুগ ধরে বিরল থাকে। রোদেলা শিকদারের বিয়ে ঠিক হলো। পরের দিন অপরাহ্নে বেশ জমকালো করে ঘরোয়াভাবে বিবাহ সম্পন্ন হলো তাদের। 2 বান্ধবীর জীবনে আগমন ঘটল 2 রাজপুত্রের। একজনেরটা কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিতভাবে, আরেকজনেরটা দুষ্টুমিপূর্ণ খুনসুটি আর ভালোবাসার মাধ্যমে। 2টি বসন্ত পার হয়ে গেল, তার হিসাব কে রাখে? কত শত ঋতুর আনাগোনা, কত অগণিত শতকের পদধ্বনি, কত হাসি, কত কৌতুকে মুখর হয়েছে দিন। আবার কত বিষাদ আর বিরহের অশ্রুধারা মিশে গেছে কালের সমুদ্রে। সব যেন এক বৃহৎ ছবি, যার প্রত্যেকটা রেখা সময়ের হাতের স্পর্শে এক একটি গল্প হয়ে দাঁড়িয়েছে। সেই ছবি কখনো উজ্জ্বল রোদ্দুরের মতো ঝলমল করে, আবার কখনো মেঘলা দিনের বিষণ্ণতাকে মনে করিয়ে দেয়। প্রতিটা মুহূর্ত যেন এক একটি সুর, যা জীবনের মহাগানে মিশে গিয়ে এক অনন্ত ঐক্যতান রচনা করে চলেছে। কক্ষের পাশের লাইব্রেরিটাতে বসে স্বভাবসুলভ সারাদিনের কর্মকাণ্ড ডায়েরিটাতে নোট করছিল অপরাজিতা। তার বহু পুরাতন অভ্যাস এটি। ডায়েরিখানা ভারী সুন্দর, একেবারে নীল অপরাজিতা রঙা, তার উপর স্বর্ণালী অক্ষরে খোদাই করে লেখা আমার অপরাজিতার জন্যে। ডায়েরিটা যতটা না সুন্দর, তার থেকেও বেশি এর বিশেষত্ব। ডায়েরিটা সহ গোটা এই লাইব্রেরিটা অপরাজিতাকে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকীতে উপহার স্বরূপ দিয়েছিল নরসদ। তখন থেকে একটা বাজে অভ্যাস তৈরি হয়ে গিয়েছে তার। প্রতিদিন রাতে অন্তত একটা উপন্যাসের বই তাকে পড়তেই হবে। অতঃপর দিনের কর্মকাণ্ডগুলো ডায়েরিতে নোট করে তবেই দিনের সকল কাজের সমাপ্তি ঘোষণা করে সে। দেখতে দেখতে কেটে গেছে 2টা বছর। অপরাজিতার নরসদের কোল আলো করে প্রায় মাস 5 আগে এসেছে এক ছোট্ট রাজকন্যা। নরসদ ভালোবেসে তার নাম দিয়েছে নওয়ার। পুরো নাম নওয়ার খানম হলেও নরসদ সহ বাড়ির সকলেই তাকে ভালোবেসে নুয়া বলে ডাকে। এদিকে বিয়ের 4 মাস পরই রোদেলা জানতে পেরেছিল সে অন্তঃসত্ত্বা। গর্ভাবস্থা 3 মাস পূর্ণ হওয়ার আগে এক নির্মম ভুলের তাড়নায় জীবন কুড়িটি অসময়ে ঝরে গেল। তারপর থেকে বহু চেষ্টা করেও কোনো ফল পায়নি রোদেলারা। অবশেষে এক প্রকার হাল ছেড়ে দিয়ে নিয়তির এই নির্মম পরিহাসকে হেসে মেনে নিয়েছে তারা। তবে অপরাজিতা কখনোই রোদেলাকে মাতৃশূন্যতা অনুভব করতে দেয়নি। নওয়ার যতক্ষণ না তাদের কাছে থাকে, তার থেকে বেশি সময় রোদেলার কাছেই থাকে সে। রোদেলা প্রায় সর্বক্ষণই খানমকুঞ্জেই থাকে। অতীতের স্মৃতির পাতার থেকে বের হয়ে কলমটা ডায়েরির ভিতরে রেখে দ্রুত লাইব্রেরি থেকে বের হয়ে নিজের রুমের উদ্দেশ্যে গেল অপরাজিতা। কাল থেকে শুরু হবে নতুন তোড়জোড়। আর মাত্র 1 সপ্তাহ বাদে নিহিলের বিয়ে। মেয়ে অবশ্য নিহিলের নিজেরই পছন্দ করা অস্ট্রেলিয়া এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তারা এখন 2 জনে সিদ্ধান্ত নিয়েছে নিজেদেরকে আপন করে নেওয়ার। তাই তাতে আর বাধা হননি নুরুজ্জামান খানম। নিঃশব্দে তিনি মেনে নিয়েছেন সবটা। অবশ্যই এর পেছনে নরসদ আর অপরাজিতার অবদানও কম নয়। বলতে গেলে এক প্রকার অপরাজিতার কথাতেই রাজি হয়েছেন নুরুজ্জামান খানম। রুমে প্রবেশ করে অপরাজিতা দেখতে পায় নরসদের হাত নিয়ে খেলছে ছোট্ট নওয়ার। বাবা প্রেমী মেয়েটার বাবাকে
হলে আর কাউকে লাগে না। নরসদ সারাক্ষণ মেয়ের চিন্তায় মশগুল। সিআইডি ব্যুরোতে থাকাকালীনও প্রায় 30 মিনিট অন্তর অন্তর ফোন দিয়ে মেয়ের খবর নেয় সে। নরসদ মেয়ের সাথে কথা বলছে, খেলছে, মাঝে মাঝে চুমুতে ভরিয়ে তুলছে ছোট্ট নুয়ার মুখশ্রী। নুয়াও হেসে কুটি কুটি। দরজা খুলে এমন মনোমুগ্ধকর দৃশ্যে মুচকি হাসলো অপরাজিতা। সারাদিনের ক্লান্তি শেষে একটা মেয়ের জীবনে এর থেকে সুন্দর দৃশ্য হয়তো আর হতে পারে না। কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে নুয়া। অপরাজিতাও প্রস্তুতি নিচ্ছে ঘুমানোর। কালকে সকাল থেকে শুরু হবে ব্যাপক কাজের চাপ। কালকে নিহিলের হলুদে ডেকোরেশনের জন্য কিছু লোকজন আসবে। হলুদের আয়োজন করা হয়েছে আরো 2 দিন বাদে, কারণ যার হলুদ সেই তো দেশে নেই, একেবারে বউ নিয়ে। তবে অস্ট্রেলিয়া থেকে ফিরবে নিহিল, আর তার পরের দিনই কানাডা থেকে ফিরবে নওরিফারা। যদিও তার আসার কথা কাল সকাল 10টায়, তবে একটা সমস্যার দরুন ফ্লাইট মিস হয়ে গেছে তাদের। অতঃপর বাংলাদেশে বড় করে বিবাহ আয়োজিত হবে তাদের। সময়টা ধরা বাঁধা। 2 দিন আগে ঈদ উল ফিতর থাকায় বাড়ির জনসংখ্যা প্রায় শূন্য। সবাই ঈদের ছুটিতে যে যার গ্রামের বাড়িতে গিয়েছে। অপরাজিতা ঘুমানোর জন্য রুমের আলো নেভানোর আগে নরসদের দিকে একবার তাকালো। তার চোখে মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট। অপরাজিতা খুব ভালো করে জানে দুশ্চিন্তার কারণ। সে নরসদের হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করিয়েন না নরসদ, ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। আর আপনি যে কাজটা করছেন সেটা তো খারাপ নয়। আল্লাহ সব সময় তার ভালো বান্দার সকল ভালো কাজে সাহায্য করে। নরসদ অপরাজিতার হাতটার উপর নিজের আরেক হাত রেখে বলল, এটা আমি খুব ভালো করেই জানি তিলোত্তমা, তবে আমার চিন্তা তোমাকে আরো আমার রাজকন্যাকে নিয়ে। ওরা যদি কোনো রকম জেনে ফেলে যে রেকর্ডিংটা আমার কাছে আছে, তাহলে জানি না ওরা আমার সাথে কি কি করবে। যতক্ষণ না আমি ফুটেজ ব্যুরোতে জমা দিতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। অপরাজিতা তার থেকে ফিরে বিশ্বাসের হাসি হেসে বলল, আমার আপনার উপর বিশ্বাস আছে নরসদ। আপনি থাকতে আমার আর নোয়ার কখনো কোনো ক্ষতি হবে না। নরসাদ যেন অপরাজিতার এমন কথায় আত্মবিশ্বাস ফিরে পেল। অপরাজিতার ললাটে দীর্ঘ এক প্রেম পরশ এঁকে দিয়ে বলল, ইনশাল্লাহ। দীর্ঘ প্রেম পরশ শেষে কিছুক্ষণ পর অপরাজিতা মিহি কণ্ঠে নরসাদের দিকে ফিরে বলল, ভাবছি কালকে সকাল সকাল রোদকে একবার আসতে বলবো। নোয়াকে ওদের বাসায় নিয়ে যেতে বলবো। কেন? আপনি তো জানেনই নোয়া কি পরিমাণ সেনসিটিভ। এত লোকজনের ভিতরে আমি ওকে টাইম দিতে পারবো না। আপনিও তো কালকে ব্যস্ত থাকবেন, আর ভাইয়া ভাবিও ভীষণ ব্যস্ত। ও তো আবার অপরিচিত কারো কাছে থাকে না, কান্নাকাটি করে। তার উপর ওর প্রচুর স্কিন অ্যালার্জি। এই গরমে ভীষণ কষ্ট হবে ওর। তাই ভাবছি কালকে ওকে রোদের বাসায় রেখে এসে সন্ধ্যায় গিয়ে নিয়ে আসব। এমনিতেও ও তো এখন বাইরের খাবার কিছুটা খেতে পারে। সকালে ফিডিং করিয়ে দিয়ে আসব, তারপর বিকালে ডেকোরেশনের লোকজন চলে গেলে নিয়ে আসব। নরসদ প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের কথা চিন্তা করে সম্মত হলো। সকাল গড়িয়ে দুপুর, ঘড়ির কাঁটা প্রায় 12:30। বাড়ি চলে ডেকোরেশনের লোকজনে ভর্তি। নরসদ আর নুরুজ্জামান খানম তদারকি করছেন সকল সাজসজ্জার। বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা, কোনো খামতি চান না তারা। এদিকে মাহেজাবিন মায়া, অপরাজিতা সহ বাড়ির কিছু আত্মীয় স্বজন ব্যস্ত বিয়ের তত্ত্ব নিয়ে। যদিও অস্ট্রেলিয়ার মতো দেশে এগুলো ততটা প্রচলিত নয়, তবে কনেপক্ষ বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এগুলো দিকে বিশেষ নজর দিতে হচ্ছে তাদের। এদিকে সকাল গড়িয়ে দুপুর হতে চললেও খাবারের দিকে বেশি একটা নজর নেই কারো। যেহেতু বিয়ে বাড়ির আয়োজন, তাই আত্মীয় স্বজন নেহাতি কম নয়। এত লোকজনের জন্য রান্নাবান্না, সেই সাথে বিয়ে বাড়ির কাজ করা বেশ দুর্বিষহ হয়ে উঠত মায়ার অপরাজিতার পক্ষে। তাই নুরুজ্জামান খানম একটা বাবুর্চি দল ঠিক করেছে সমস্ত রান্নাবান্নার জন্যে। আজানের কিছু পরে গোসল আর নামাজ কালাম শেষ। সবাই আয়েশ করে খেতে বসেছে খানম বাড়ির বিশাল রান্নাঘরের সামনে। বড় খাবার টেবিলে আয়োজন করা হয়েছে বাহারি রকমের খাবার। সকলকে একই সঙ্গে খাবার পরিবেশন করলো মাহেজাবিন মায়া। পরিবেশনার কাজ সব দিন মাহেজাবিন মায়া নিজে হাতে সামলান। খাওয়া দাওয়া শেষে সবাই একটু বিশ্রামের জন্য বড় কক্ষের দিকে গেল। কেন জানি খাওয়ার পর থেকেই মাথা ঝিমঝিম করছে সবার। ঝিমুনি একসময় তীব্র থেকে তীব্রতর রূপ নিতে শুরু করে। তন্দ্রাচ্ছন্নতা ঘিরে বসলো সবাইকে। একে একে ঘুমিয়ে পড়ে বাড়ির সব কয়টা লোকজন। অপরাজিতা নিহিলের স্টাডি রুমে বসে টেলিফোনে রোদেলা সাথে নুয়ার ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নেওয়া শেষে ফোন রেখে সে রুমের বাইরে আসলো। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে ড্রয়িং রুমে সোফার উপরই ঘুমিয়ে পড়েছে নরসদ। এমন তো কখনো করে না সে, তবে কি ক্লান্তিটা আজকে একটু বেশি? অপরাজিতা নিচে পড়ে থাকা কুশন দুটোর একটি নরসদের মাথার নিচে, আরেকটা ডান পাশে ভালো করে রেখে দিল, যাতে কিছুটা আরাম করে ঘুমাতে পারে সে। কাজ শেষে অপরাজিতা একবার নরসদের দিকে তাকালো। ঘুমন্ত নিষ্পাপ চেহারা তার। অপরাজিতা মুচকি এসে সেখান থেকে যাওয়ার জন্য 2 পা বাড়াতেই বিকট শব্দ তুলে বাড়ির মেন গেটটা খুলে দিল কেউ।
হঠাৎ এমন শব্দে কিছুটা কেঁপে উঠল অপরাজিতা। পিছনে ঘুরে এসে তাকানোর আগে বাড়ির প্রধান গেট পেরিয়ে অন্দরমহলে প্রবেশ করে কিছু দুষ্কৃতিকারী। প্রত্যেকের হাতেই বন্দুক, ছুরিসহ প্রাণঘাতী অস্ত্র। অপরাজিতা কি করবে বুঝতে পারল না। নস্রতকে 2-3 বার ঝাঁকুনি দিলেও কোনো প্রতিক্রিয়া নেই তার। অপরাজিতা আশেপাশে তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। উপায়ন্তর না পেয়ে সে সোফার নিচে নিজেকে আড়াল করে বসে পড়ল। কিছুক্ষণ পর মুখ বাড়িয়ে বাইরে তাকাতে এসে দেখতে পেল পুরো অন্দরমহলটা ঘিরে রেখেছে 5-10 জন দুষ্কৃতিকারীর এক দল। তাদের মধ্যেখানে দাঁড়ানো এক সুঠামদেহী বিশালাকার পুরুষ। দেখতে বড় ভয়ানক লাগে তাকে। চোখগুলো রক্তবর্ণ ধারণ করে আছে, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। মুখ ভর্তি দাড়ি গোফে, যেন বহুকাল ধরে পরিষ্কার না করা এক বৃহৎ জঙ্গল। পুরু ঠোঁটের অধিকারী পুরুষটি আশেপাশে তাকে বিক্ষিপ্ত নয়নে কি যেন খুঁজছে। তার পাশে দাঁড়ানো লোকের ভাষ্য মতে উনি দলীয় প্রধান। তাদের মধ্যে থেকে একটা লোক হঠাৎই নিজের পেছন থেকে তীক্ষ্ণ ধারযুক্ত একটা ছুরি বের করে এগিয়ে আসে নস্রদের দিকে। অপরাজিতার হৃদযন্ত্রটা বেগতিক হারে কাঁপছে। এই বুঝি কোনো বড় সর্বনাশ ঘটে যায়। তবে লোকটা নস্রদের বুকের মাঝে ছুরি বসানোর আগে প্রধান লোকটি নির্দেশের স্বরে বলে, অহিন মারিস না, ওরে বাসায় রাখুন লাগবো, ওর মুখে পানির ঝাপটা দে। অপরাজিতা অবাক দৃষ্টিতে সেদিকে তাকালো। পাশ থেকে হাতড়ে কিছু একটা তুলে যখনই উঠতে যাবে সে তৎক্ষণাৎ তার ওড়না চেপে ধরে কেউ। ভীত নয়নে পিছনে তাকাতেই সে দেখতে পায় তার পিছনে বসে আছে দলীয় প্রধান নামে খ্যাত সেই ব্যক্তিটি। ভয়ে কেঁপে ওঠে অপরাজিতা। তা দেখে লোকটি বাঁকা হেসে বলে, কি ভেবেছিলে সুন্দরী, এই ছোট্ট ছোট্ট নরম হাত দিয়ে আমাকে মারবে? কথাটা বলেই লোকটি অপরাজিতার হাত ধরতে তীব্র বিদ্বেষের সহিত হাত ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করলো অপরাজিতা। লাভ হলো না। তাতে বরং দানবাকৃতির সেই মানবটি আরো শক্ত করে চেপে ধরল অপরাজিতার হাত। অতঃপর তাকে টান দিয়ে উঠিয়ে এনে নস্রদের সামনে দাঁড়ালো। এদিকে দলীয় লোকটি প্রধানের কাছ থেকে নির্দেশ পাওয়া মাত্রই রান্নাঘর থেকে বিশাল এক পানির জগ এনে ঢেলে দিল নস্রদের মুখে। কিছুক্ষণ পর চোখ পিটপিট করে খুলল নস্রদ। তা দেখে দলীয় প্রধান ব্যক্তিটি বলল, কি ব্যাপার অফিসার এনকে, বিয়ে করে নিয়েছেন তারপরে আমার পেছন ছাড়লেন না? কি দরকার ছিল? বিয়ে করেছেন একটা সুখী পরিবার করতে পারতেন, তা না সেই আমার পিছনে লাগলেন। ছ্যা। নস্রদ হালকা চোখ মেলে তাকাতেই চারিপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা আবিষ্কার করলো। কিছুক্ষণ পর চারিপাশ কিছুটা পরিষ্কার হতে সে দেখতে পেল তার অপরাজিতার হাত বন্দি বিশ্রী দেখতে সেই লোকটার হাতে। তৎক্ষণাৎ সোফা থেকে ওঠার চেষ্টা করলো সে, কিন্তু এই চেষ্টা যেন নেহায়েতি বৃথা। শরীরে কোনো শক্তি পাচ্ছে না সে। তবুও গলার জোর তুঙ্গে তুলে সে বলল, ওকে ছেড়ে দে এরশাদ, এর ফল কিন্তু ভালো হবে না। লোকটা অর্থাৎ এরশাদ বাঁকা হেসে বলল, ভালো কি খারাপ হবে তা পরে দেখা যাবে। আপাতত আপনার বউকে আমার মিনিট 30-এর জন্য হলেও লাগবে। এরকম হুড়পড়িত চোখের সামনে পেয়ে ছুঁড়ে ফেলা যায় না। নস্রদ নিজের প্রিয়তমাকে নিয়ে এমন বাজে ইঙ্গিত সামলাতে পারল না নিজেকে। সর্বশক্তি দিয়ে সোফা থেকে উঠে লোকটাকে এক ধাক্কা মারল সে। কিন্তু তার সর্বশক্তি প্রয়োগকৃত ধাক্কাতেও যেন এক চুলও নড়ল না এরশাদ, বরং বাঁকা হেসে বলল, আপাতত আপনার শরীরে বেঞ্জোডিয়াজিপিনস প্রয়োগ করা হয়েছে অফিসার এনকে, তাই আপনি সারাদিন ধরে লাফালাফি করলেও আমাকে এক চুলও সরাতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আমাকে আপনিই খেপিয়েছেন। কি দরকার ছিল লুকিয়ে লুকিয়ে আমার পেছনে লোক লাগানো? আপনি আমার মতো ভালো ছিলেন, আমি আমার মতো। তাও এই বেশি বেশি খেতে চাওয়ায় কাল হলো তো। শরীরে সাই না পেলেও তখন অনর নস্রদ কণ্ঠ ঝরে পড়ছে আগুনের ফুলকি। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ কণ্ঠে এসে বলল, তুই বাঁচাতে পারবি না এরশাদ, ছেড়ে দে ওকে, ছেড়ে দে বলছি। তোকে তো আগেই বললাম তোর বউকে 30 মিনিটের জন্য হলো আমার লাগবে। 30 মিনিট না, হয়তো একটু বিশ্রাম কর। কথাটা বলে এরশাদ দলীয় লোকজনকে আদেশ দিল নস্রদকে বেঁধে রাখার জন্য। নস্রদ নিজেকে তাদের হাত থেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ক্রমেই তার শরীর ভেঙে আসছিল। এমন স্বাস্থ্যবান সমর্থক একাধিক পুরুষের সঙ্গে নিজের ভেঙে পড়া শরীর নিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারল না সে। মিয়ে পড়ল শীতের গোধূলির ক্ষীণ আলোর ন্যায়। সেদিন খানম বাড়ির আঙিনায় যেন নেমে এসেছিল এক টুকরো জাহান্নাম। নস্রদের সামনে তার প্রিয়তমা স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েছিল এক মানুষরূপী দানবীয় পশু। নিজের সর্বশক্তি দিয়ে ছিঁড়ে খেয়েছিল তার তিলোত্তমাকে। নস্রদ নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি হিসেবে আবিষ্কার করেছিল সেদিন, যার চোখের সামনে তার প্রিয়তমাকে খুবলে খাচ্ছেন নরপশুরা।
অপরাজিতার চিৎকারে সেদিন কেঁপে উঠেছিল খানম বাড়ির প্রতিটা ভিত। জড়বস্তুগুলো যেন নিঃশব্দে হৃদয় ভারে চিৎকার করে কেঁদেছিল। ধীরে ধীরে একসময় অপরাজিতা লুটিয়ে পড়ে মেঝেতে। তখনও থামেনি নরপশুটি। তবে ততক্ষণে তীক্ষ্ণ ছুরিকাঘাতে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছে নস্রত খানম। প্রায় 40 মিনিট পর থামে সে। ততক্ষণে তার দলীয় লোকজন নস্রদের লোকের ধারণকৃত ভিডিও ফুটেজ আর অন্যান্য সকল রেকর্ডিং নিয়ে হাজির হয়েছে। এরশাদ মেঝের উপর থেকে বস্ত্র নিয়ে নিজের শরীরে জড়ায়। অতঃপর একবার তাকায় সামনে, যেখানে সাহিত্য আছে একজোড়া কপত কপতি। এরশাদ পাশের একজনের হাত থেকে ছুরিটা নিয়ে ফের 2বার আঘাত করে নস্রদের বক্ষপিঞ্জিরার মাঝ বরাবর। রক্ত ছিটকে সে মুখে লাগে। তার এক প্রশান্তির হাসি ফুটে ওঠে তার মুখে। সে দলীয় লোকজনের দিকে ফিরে বলে, বাকি কয়টারে মারসুস নি? দলীয় জানোয়াররা সম্মতিমূলক মাথা নাড়ায়, যার অর্থ বেঁচে নেই খানম পরিবারের আর কেউ। জাফলংয়ের বুক থেকে মুছে গেছে খানম পরিবারের অস্তিত্ব। অতঃপর এক প্রসন্ন চেতা ফুরফুরে মন নিয়ে এরশাদ সদল বলে বেরিয়ে যায় খানম কুঞ্জ ছাড়িয়ে। তবে এ সৌভাগ্যবশত তখনও বেঁচে ছিল অপরাজিতা। কোনো মতে নিজের ছিন্ন ভিন্ন শরীরটা কেটে নিয়ে স্টাডি রুমের কাছে এসে একটা ছেঁড়া কাগজে তার প্রাণপ্রিয় বান্ধবীর কাছে অপটু হাতে খাপছাড়া একটা চিঠি লিখে সে অতঃপর ফিরে আসে নিজের প্রাণপ্রিয় স্বামীর কাছে। অশ্রুসিক্ত নয়ন নিয়ে হাত বুলায় নস্রাদের ছুরির আঘাতে ছিন্ন ভিন্ন বক্ষদেশে। অতঃপর সেখানে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অপরাজিতা। থেমে যায় তাদের শ্বাস প্রশ্বাসের পদচারণা। প্রাণবন্ত খানম কুঞ্জে নেমে আসে এক ভয়াল স্থবিরতা। পুলিশ আসে আরও ঘণ্টাখানেক বাদে। খানমকুঞ্জ থেকে একে একে বের হয় 10খানা লাশ। তারাই রোদেলাকে দেয় তার প্রাণসখী ছিন্ন ভিন্ন হাতে লেখা চিঠিখানা। সেদিন থেকে বদলে যায় তাদের জীবন ব্যবস্থা। নওয়ার খানম হয়ে ওঠে শিশিরসা। রোদেলা আর শিকদার দুহাতে আগলে রাখে তাদের প্রিয় বন্ধুর শেষ চিহ্নটাকে। এর পরের ঘটনা শিশিরের জানা। এতদিন ধরে নওরিফার মুখে গল্প শুনছিল সে। সেদিন ওই চিঠি দেখার পর থেকেই ভয়ঙ্কর রকম প্যানিক অ্যাটাক হয় তার। তারপর তার থেকে আর কিছু লুকায়নি নওরিফা। সবটাই খুলে বলেছে। এতদিন ধরে গল্পের মাঝে কখনো শিশির হেসেছে, কখনো মন খারাপ করেছে, তবে আজকের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। নিজের বাবা মার এমন পরিণতি শোনার পর স্থির থাকতে পারে না কোনো মেয়ে। তবে সে শান্ত, এক ফোঁটা পানিও গড়িয়ে পড়েনি তার চোখ বেয়ে। অন্যদিকে নিজের প্রাণপ্রিয় ভাইয়ের পরিবারের এমন পরিণতি বর্ণনা করতে গিয়ে বারবার নওরিফার নয়ন সিক্ত হচ্ছে অশ্রুজলে। নিকষ কালো আধারে আচ্ছন্ন চারিধার। নির্জন নিস্তব্ধ রাস্তায় ছুটে চলেছে একটা দামি প্রাইভেট কার। ভেতরে এসি চললেও তাতে বসা লোকটা ঘেমে নিয়ে একাকার অবস্থা। রাত প্রায় 2টা বেজে 45 মিনিট। এমনিতে এত গভীর রাত, তার উপর শীতের তীব্রতাও নেহায়াতি কম নয়। তবুও এসি চলায় শীতে এক প্রকার কম্পন শুরু হয়েছে ড্রাইভার মঞ্জুরের। ব্যাক সিটে বসা লোকটি তাড়া দিয়ে বলল, কইতেছি না তাড়াতাড়ি চালা, এত সময় লাগানো যাইতো না। যত দ্রুত সম্ভব গাড়ির স্পিড যত বেশি হাই করা যায় ততটা কর। মজনু কাপা কাপা কণ্ঠে বলল, গাড়ির স্পিড এমনিতেই 90 কিলোমিটার পার আওয়ার করা স্যার। লোকটা গুরুগম্ভীর তবে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মাত্র 90 কিলোমিটার? তোর না কইছি যত দূর উঠাইতে পারবি উঠা। 3টার মধ্যে বাংলাদেশ ছেড়ে বের হইতে হবে আমাদের, বুঝছিস আমার কথা? মজনু সায়জা নিয়ে বলল। গাড়ি ফের চলতে শুরু করলো। ভিতরে বসে এখনো ঘামছে প্রায় 55 বছর বয়সী পুরুষটি। আজকে রাতের ভেতরে যে করেই হোক বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যেতে হবে তাকে। যদিও সে চেয়েছিল একবারেই অস্ট্রেলিয়া, জাপান বা তুরস্কের মতো দেশে পাড়ি জমাতে, তবে সময়ের অভাবে কোনো মতে বাংলাদেশ সীমান্ত পেরোতে চান তিনি। কিছুদিন ভারতের প্রত্যন্ত গ্রামে গা ঢাকা দিয়ে থাকবেন। অতঃপর সিদ্ধান্ত নেবেন কোন দেশ তার জন্য নিরাপদ। তবে আপাতত বাংলাদেশ ত্যাগ করা তার জন্য অতীব জরুরি হয়ে পড়েছে। লোকটা যখন এই সকল চিন্তায় মশগুল, ঠিক তখনই সজোরে ব্রেক কষায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। রেগে গিয়ে মজনুকে উদ্দেশ্য করে তিনি বলেন, হারামির বাচ্চা, তোরে না কইলাম গাড়ি না থামাইতে? মজনু ভয়ে ভয়ে কিছু বলার আগে একসঙ্গে প্রায় 7-8টা গাড়ি ঘিরে নিল তাদের। চারিদিক বিকন লাইটের নীলছে আলোয় আলোকিত। সেই সঙ্গে তীক্ষ্ণ বেগে একটানা বেজে চলেছে সাইরেনের শব্দ। এমন ঘটনায় ঘাবড়ে যায় গাড়ির ব্যাক সিটে বসে থাকা লোকটি। এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে কি সিআইডি টিম সবকিছু বুঝে ফেললো? তবে সে তো বুদ্ধি করে আরও 5 দিন আগেই দেশ ছাড়ছে। তাহলে ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেল পরনের পাঞ্জাবিটা। তবে সে পাশ থেকে পিস্তলটা হাতে নিয়ে গাড়ির দরজা খুলে সামনে বের হতে মুখোমুখি এসে দাঁড়ালো এক সুঠামদেহী তাগড়া যুবক, বয়স হয়তোবা 28-29। লোকটাকে দেখে যুবকটি বাঁকা হেসে বলল, কি ব্যাপার মিস্টার ফরিদ আহমেদ ওরফে ইকরামুল হোসেন ওরফে এরশাদ শিকদার? এত রাতে কোথায় যাচ্ছিলেন? পালাচ্ছিলেন নাকি? ফরিদ আহমেদ কেঁপে উঠল যুবকটির এমন কথায়। অন্যদিকে তাকে এমন ভয় পেতে দেখে নাহিয়ান ফের বাঁকা হাসলো। কি ভাবছেন মিস্টার ক্রিমিনাল গ্যাংস্টার? কিভাবে আমি আপনার
ঢেকে রাখা পরিচয়ে জানলাম। ফরিদ আহমেদ কোনো কিছু না বলে নিজের পিস্তলটা কিছুটা লুকিয়ে সেটাতে লোড দিতে গেলেই নাহিয়ান তার ছেলের হাসি হেসে বলল, লাভ হবে না মিস্টার গর্ত হারানো ইঁদুর। আপনার পিস্তল থেকে একটা গুলি ছোড়ার সাথে সাথে এখানে আপনার রক্তের বন্যা বইবে। আর আপনি যদি ভেবে থাকেন আপনার দলবল আপনাকে বাঁচাবে, তাহলে সে আশার ঘুরে বাড়ি। কারণ ইতিমধ্যেই আপনার দলবলের সদস্য যারা আপনার পেছন পেছন আসছিল তাদেরকে আমার লোকজন যথাস্থানে পৌঁছে দিয়েছে। কে তুমি? সিআইডি অফিসার এয়াদ নাহিয়ান চৌধুরী। আরে ধুর, তোমার মতো কত অফিসার এলো আর গেল, এই পেশায় কতই না মাইনে পাও তুমি। তার থেকে বরং তুমি আমার সাথে যোগ দাও, তোমার সারা বছরের বেতন আমি 1 সপ্তাহে দেব। আর এই যে দল বলে এনেছো, এদের পাঠিয়ে দাও। নাহিয়ান কোনো কথা না বলে এমনভাবে হাসলো যেন মনে হলো সে ফরিদের সব কথা মেনে নিয়েছে। তা দেখে ফরিদ আহমেদ হেসে কিছু বলতে যাওয়ার আগে নাহিয়ান সজোরে ঘুষি বসালো ফরিদের বা চোয়ালে। সঙ্গে সঙ্গে ত্বক ফেটে রক্ত গড়িয়ে পড়ল। তার বা মারির 6টা দাঁত একেবারেই ভেঙে বেরিয়ে আসলো। তা দেখে নাহিয়ান বলল, তোর কপাল হাজার গুণ ভালো যে আজ তোর সামনে সিআইডি অফিসার নাহিয়ান চৌধুরী এসেছে। যদি নরসদ খানমের ভাগ্নে নাহিয়ান চৌধুরী আসতো না, তাহলে তোকে এখানেই পুঁতে রেখে দিতাম শুয়োরের বাচ্চা। তোকে যে এখনো বাঁচিয়ে রেখেছি, এটা তোর 7 জন্মের ভাগ্য। নাহিয়ানের এক ঘুষিতেই ছিটকে পড়ল ফরিদ আহমেদ। চারিধারে আধার ঘনিয়ে এলো তার। তার মানে এই নরসদের ছোট বোনের ছেলে। এদের তো কত খুঁজেছে ফরিদ, কিন্তু কোথাও মেলেনি তাদের অস্তিত্ব। শেষমেশ এক প্রকার ফরিদ ভেবেই নিয়েছিল হয়তো তারাও বিমান দুর্ঘটনায় নুরুজ্জামান খানম আর মাহেজাবিন মায়ার পুত্র নিহিল খানমের মতো মৃত্যুবরণ করেছে। কিন্তু এখনও বেঁচে আছে তারা, আর তার সামনেই দাঁড়িয়েছে নরসদের প্রাণপ্রিয় ভাগ্নেটা। ফরিদ আহমেদ উঠার আগেই নাহিয়ান তার শার্টের কলার ধরে টেনে তুলল। অতঃপর তাকে ফের মারার আগেই ছুটে আসলো তার টিমের অন্যান্য সদস্যরা। গোটা 1 মাস ব্যাপী বাংলাদেশে পরিচয় গোপন করেছিল তারা। সেদিন আল্লাহর রহমতে 2টি গুলি নাহিয়ানের হৃৎপিণ্ড থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে লাগায় বেঁচে গিয়েছিল সে। হসপিটাল থেকে ফিরে বিভিন্ন তথ্যের মাধ্যমে নাহিয়ান জানতে পারে তার মামা বাড়ির খুনির আসল পরিচয়। তারপরের দিনই বাংলাদেশে ব্যাক করেছিল নাহিয়ান আর তার পুরো শ্যাডো টিম। বাংলাদেশ সিআইডি টিমের সহায়তায় এতদিন পরিচয় গোপন করেছিল তারা। তনয়া এগিয়ে এসে নাহিয়ানকে থামিয়ে বলে, ওকে ছাড়ো ইয়ার, আইন নিজের হাতে তুলে নেওয়া অনেক বড় অপরাধ, তুমি তো জানো। ছেড়ে দাও ওকে, ওকে ওর প্রাপ্ত সাজা এখন বাংলাদেশ আদালতই দেবে, ছাড়ো ওকে। নাহিয়ানের কাছ থেকে এই প্রথম ব্যর্থ হয় তনয়া। নাহিয়ানের চোখে মুখে অন্যরকম হিংস্রতা আজ। তবে এই মুহূর্তে তাকে থামানোর প্রয়োজন না হলে এখানে কোনো অঘটন ঘটিয়ে বসবে সে। অবশেষে ইউনিটের সকল মেম্বার মিলে আটকালো তাকে, কিন্তু তখনও নাহিয়ানের চোখে আগ্নেয়গিরির রক্তিম লাভায় স্পষ্ট। ফরিদ আহমেদকে অনেকটা আধমরা অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। যদি সুস্থ হয় তাহলে সেখান থেকেই তাকে তার যোগ্য স্থানে পাঠানো হবে। ফাঁসি হবে তার শেষ পরিণতি। আর যদি মারা যায় তাহলে তো সেখানেই সব শেষ। তিমির রাত্রি আধারে ছেয়ে আছে বাড়ির চারিধার। ঘড়ির কাঁটায় রাত প্রায় 3টা। বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে রাকিব, পাশে সাবিহা। সে মন ভরে রাকিবকে দেখছে, কেননা সে হয়তো জানতো এটাই তাদের শেষ দেখা হতে যাচ্ছে। ঠিক তখনই বিকট শব্দ করে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে সিআইডি ইউনিট। তাদের গাড়ির সাইরেনের শব্দে ঘুম ছুটে যায় রাকিবের। বহুদিন পর আজ একটু ঘুমিয়েছিল সে। দলের প্রধান ইকরামুল হোসেনের চলে যাওয়ার ব্যাপারে সে আগে থেকে অবগত ছিল। তাদের পরিকল্পনা ছিল আজ ইকরামুল হোসেন রাত 3টার মধ্যে বাংলাদেশ বর্ডার পেরিয়ে যাবে। অতঃপর সপ্তাহখানেক বাদে দেশ থেকে নিজেদের সকল প্রমাণ লোপাট করে রাকিব আর দলীয় অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা বাংলাদেশ ছাড়বে। তবে হুট করে সিআইডির এমন আক্রমণ হয়তো তাদের কল্পনা দিচ্ছিল। রাকিব সাবিহার হাত ধরে একটানে বিছানা থেকে নামিয়ে যেই না রুমের পিছনের দরজা দিয়ে পালাতে যাবে, তখনই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিআইডির প্রায় 10 জন সদস্য। রাকিব দ্রুত নিজের পিস্তলটা বের করে তাদের দিকে নিশানা করার আগেই বাতাসের বেগে একটা গুলি এসে তার ডান পা বিদ্ধ করে। ব্যথায় কুকিয়ে যেই না সে পালাবার চেষ্টা করবে তার আগে তাকে ধরে ফেলে বাংলাদেশ সিআইডি কিডন্যাপিং ইউনিটের প্রধান তেহরাব মাহিদ। অতঃপর সাবিহার দিকে ফিরে এসে বলে, ব্রিলিয়েন্ট, ইউ আর রিয়েলি এ ব্রিলিয়েন্ট মেম্বার অফ আওয়ার ইউনিটস, মিস শামিশা। রাকিব নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েও থেমে যায়। এইমাত্র কি বললেন ইনি? মিস শামিশা? এটা তো সাবিহা, তার স্ত্রী মিসেস সাবিহা শেখ। সে বিস্ময়ের দৃষ্টিতে সাবিহার দিকে চেয়ে বলে, শামিকে সাবিহা? পাশ থেকে একজন স্পেশাল অপারেটিভ বলে, উনি আমাদের স্পেশাল এজেন্ট মিস সাম্মিশা, যাকে এতদিন তুই সাবিহা আরফিন হিসাবে চিনতি।
রাকিব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তাহলে যে স্পেশাল এজেন্টের খোঁজে তাদের লোকজন সর্বদা তটস্থ ছিল, যে কোথায় কোন ছদ্মবেশে লুকিয়ে আছে সে, আর সেই কিনা রাকিবের মতো একটা ধুরন্ধর লোকের ঘরে এতদিন ধরে। কিন্তু রাকিব কখনো পর্যন্ত বুঝতে পারেনি। রাকিব সাবিহার দিকে ফিরে বলে, এগুলো কি সত্যি সাবিহা? পাশ থেকে একজন অফিসার তার উদরে সজোরে লাথি মেরে বলে, সত্যি কি মিথ্যা সেটা তো তোকে আমরাই বলবো। বুটের আঘাতে ব্যথায় পেটের নিচটা ছিঁড়ে আসার মতো অবস্থা, তবুও রাকিব বারবার সাবিহার কাছে শুধাতে থাকে, বলো না সাবিহা, সত্যি কি তুমি শাম্মী? কি হলো, কথা বলছো না কেন? বলো। হঠাৎই চোখ অশ্রু বাষ্পে ভরে উঠল সাবিহা ওরফে এজেন্ট শাম্মীর। সে তো জানতো তাদের পরিণতি এটাই হবে, তবুও কেন নিজেকে মানাতে পারছে না সে? কেন রাকিবের কথাগুলো বিষাক্ত তীরের মতো তার হৃদয়ে বিচ্ছে? এদিকে রাকিবের এমন কথায় বিরক্ত হলো তেহরাব মাহিদ। সে সবাইকে অর্ডার দিল রাকিবকে নিয়ে যেতে। তার নির্দেশ মোতাবেক দলের অন্যান্য সদস্যরা রাকিবকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। তেহরাব সাবিয়ার দিকে ফিরে বলল, চলুন মিস শাম্মী। I'm sorry to say, sir, but I'm not miss. Now I'm married. So, আমাকে মিসেস সাম্মি বললেই আমি বেশি খুশি হব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।